আসসালামু আলাইকুম গাইস, রিশপা গল্পের তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করা যাক। রিফসার এমন ভয়ানক রূপ দেখে আমি চমকে গেলাম। কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। আমি ছাদের দিকে তাকিয়ে রিফসাকে ইশারায় বললাম, তুমি কি আমায় মেরে ফেলার জন্য ফুলের টপটা ফেললে? রিফসা কর্কশ গলায় বলল, তোকে না আসতে মানা করছিলাম? তাহলে কেন আসলি তুই? তোর নিজের জন্য মায়া হয় না? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক 11টা বাজে। রিফসার কথা শুনে কানের ওপর দুটো থাপ্পড় মেরে মাথা ঝাঁকিয়ে দিলাম, যেন তার কথা আমি ঝেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এবার তার রিয়েক্ট দেখার জন্য ওপরে তাকালাম, কিন্তু তখন সেখানে রিফসা ছিল না। আমি আর দেরি না করে সোজা গিয়ে কলিং বেল দিলাম বাসায়। সেদিনের মতো আজকেও দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে প্রবেশ করলাম। কারো কোনো সাড়া শব্দ নেই। আমি ডাকলাম, আন্টি আন্টি বাসায় আছেন? কোনো উত্তর নেই। সত্যি বলতে এই রহস্য জানার কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না। আমি দেখতে চাই এখানে কি হচ্ছে। তার জন্য যদি মরতে হয় তাও মেনে নিব। তারপর আস্তে আস্তে রিফসার পড়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম ঠিক ওই দিনের মতো রিফসা মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকছে। আমি ডাক দিলাম, রিশপা। রিশপা চমকে উঠে সালাম দিয়ে বলল, স্যার আজকে আপনি 3 মিনিট দেরি করে এসেছেন। যারা সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না। নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 3 বাজে। আমি বললাম, তোমার জন্যই তো দেরি হলো। আমার মাথায় ফুলের টপ ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন? রিশপা খুব সাবলীনভাবেই জবাব দিল, আমি আপনাকে মারতে চাইবো কেন? আমার তো জীবিত মানুষ পছন্দ। এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করলাম, যেন আমি এটা ইয়ার্কি হিসেবে নিয়েছি। কিন্তু আমার মনে অন্য কিছু চলছে। আমি জানি রিশপা মজা করছে না, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। আমার ভয়টা প্রকাশ হয়ে গেলে হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না আমার। তাহলে রিশপা কি মানুষ না? দেখতে তো একদম মানুষের মতোই স্বাভাবিক, শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত। নীল রঙের চোখ আগে কখনো দেখিনি। কেমন একটা মায়া কাজ করে ওর চোখে। রিশপা বলল, স্যার আপনি একটা সাইকো, কারণ আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না। মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকা ভালো। লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষই তার প্রাণ হারিয়েছে। রিশপার এসব রহস্যময় কথা শুনে ভিতরটা নাড়াচাড়া দিলেও ওকে বসতে না দিয়ে বললাম, তোমার এসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও। পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে। আচ্ছা আজকে তোমার মাকে দেখলাম না বাসায়, আন্টি কি আজকে বাসায় নেই? রিশপা বইয়ের দিকে তাকিয়ে বলল, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য। আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে। কি অদ্ভুত কথা বলে এই মেয়েটা। আমি বললাম, রিশপা আমার অনেক তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি এনে দিবে? সাথে সাথে রিশপা চেয়ার থেকে উঠে পানি আনতে চলে গেল। এই প্রথম রিশপাকে হাঁটতে দেখলাম। তার পায়ের দিকে তাকালাম, না পা তো ঠিকই আছে। শুনেছি ভূত প্রেতের পা নাকি উল্টো থাকে, কিন্তু রিশপার হাঁটার ভঙ্গি একদম আলাদা, যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। আমি বসে বসে ভাবছি কি করব এখন। এখানে কোনো কিছুই স্বাভাবিক না। কিছু একটা হচ্ছে এখানে। রিশপার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, ব্যাপারটা কেমন অদ্ভুত। আর রিশপার এসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। এর মাঝে রিশপা আসলো একটা পানির গ্লাস হাতে। আমাকে পানি দিয়ে আবার সে বসে বইয়ের দিকে মনোযোগ দিল। আমি পানিটা মুখে নিয়ে কিছুক্ষণ চোখ বড় করে তাকিয়ে থাকলাম। পানি যে এত স্বাদ হতে পারে তা কখনো ভাবিনি। অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে। পুরোটা খেয়ে নিলাম। তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম। রিশপা পানিটা খুব মজা ছিল। এই ধরনের পানি আমি কখনো খাইনি এর আগে। এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল আমার। হাতে রক্ত লেগে আছে। হাতটার জামায় মুছে আবার মুখে হাত দিলাম। এবার আমি ঘাবড়ে গেলাম। রক্তটা আমার মুখ থেকে লেগেছে। তাহলে কি রিশপা আমাকে পানির বদলে রক্ত খাইয়েছে? রিশপার দিকে তাকিয়ে দেখলাম সে তার আঁকা সেই ছবিটার এলোমেলোভাবে কলম চালাচ্ছে। প্রাণীটার মুখটাকে ঝলসে দিচ্ছে কলম দিয়ে। মুখের ভিতরে কেমন যেন লাগছে এখন। রক্ত খেয়ে যে ভাবতে পেটের ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে। এবার আর দেখানোর সাহস করলাম না। উঠে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করলাম। পিছনে তাকিয়ে দেখলাম রিশপা পড়ার রুমের দরজায় দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না। অবশেষে দরজা খুলে গেল। আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু একই, আমি আবার সেই রিশপাদের দরজার সামনে। রিশপা এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। আমি আবার দৌড়ে নামলাম সিঁড়ি বেয়ে, কিন্তু এবারও ঘুরিয়ে ফিরিয়ে সেই দরজার সামনে চলে আসলাম। আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে। তাই আমি এবার দৌড় দিলাম ছাদের দিকে। মানুষ যতই সাহসী হোক, মৃত্যু চোখের সামনে দেখলে ভয় তাকে পেতেই হবে। ছাদে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, নিচে নামার মতো কিছু আছে কিনা। হঠাৎ আমার চোখ পড়ল কালো জুব্বা পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। সেখানে রিশপাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম।
কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যা চর্চা করে তাদের অন্যরকম এক ধরনের কালো পোশাক থাকে। তখনই আমার মনে পড়লো রিশপা বলেছিল তার মা ছাদে চাঁদ দেখার জন্য এসেছে। তাহলে এটাই কি রিশপার মা? আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আন্টি। ডাক শুনে সে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। রিশপার মায়ের অন্য এক রূপ, সারা মুখে রক্ত লেগে আছে, গলায় বিভিন্ন মালা ঝোলানো আর হাতে কঙ্কালের খুলি। রক্তমাখা মুখে উদ্ভট একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। আমি জানি যত যাই হোক আমি এই মুহূর্তে জ্ঞান হারাবো না, তাই ইচ্ছে করেই পড়ে গেলাম জ্ঞান হারানোর ভান করে। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। একবার ভাবলাম চোখ খুলে দেখব, আবার ভাবলাম এইভাবেই আর কিছুক্ষণ থাকি। হঠাৎ ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই রিশপা আর তার মা কথা বলছে। একটু স্পষ্ট করে শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিলাম। রিশপার মা বলছে, তোকে না বলেছিলাম পরবর্তী অমাবস্যা পর্যন্ত এই ছেলেকে বুঝতে দেওয়া যাবে না কিছু? তাহলে এত তাড়াহুড়ো করার কারণ কি? রিশপা বলল, আমি কি করব, ওর সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল। অন্য সবার চেয়ে ওর সাহস অনেক বেশি। এত সহজ হবে না ওকে অমাবস্যা পর্যন্ত ধরে রাখা। রিশপার মা বলল, ধরে যে রাখতেই হবে, না হলে ডুরিয়া আমাদের মেরে ফেলবে। আমি সবকিছু শুনছিলাম কান পেতে, কিন্তু এই ডুরিয়াটা কে আবার? তো গাইস, আজকের পার্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর পরের পার্ট লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।